ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের রিজনিং থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করতে চলেছি। দেখো, তোমাদের 2021 সাল থেকে এন্ট্রান্স এক্সাম শুরু হয়েছে এবং 2023 সাল অবধি, অর্থাৎ এই 3 বছরের রিজনিং থেকে যা যা প্রশ্ন এসেছে সেই সব প্রশ্নগুলো আজকের এই সেশনে আমি আলোচনা করতে চলেছি। দেখো, এই সেশনটা আমার একটাই উদ্দেশ্য, তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে রিজনিং থেকে পরীক্ষায় 5 নাম্বার থাকে এবং এই 5 নাম্বারটা কিন্তু অনেকেই 5-এর মধ্যে 5-ই কিন্তু তুলে নেয়। যাতে করে তোমার এই 5-এ 5 পেতে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এই সেশনটা নিয়ে আসা। দেখো, এটাই হচ্ছে কিন্তু এই সেশনটা আনার উদ্দেশ্য, যে যাতে করে আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে বুঝতে পারি যে কোন কোন টপিকগুলো থেকে রিজনিং থেকে প্রশ্ন এসেছে এবং বিগত বছরে কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে। দেখো, রিজনিংয়েরও কিন্তু সিলেবাস অনেক রয়েছে, তাই যেসব টপিকগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না সেই সব টপিকগুলো আমাদের প্র্যাকটিস করা শুধু বৃথা হবে। দেখো, সেরকম আমি তোমাদের জিকেরও কিন্তু একটা অ্যানালাইসিস ক্লাস নিয়ে এসেছিলাম, যেখানে আমরা জিকে একটা হিউজ সিলেবাস, তো সেই হিউজ সিলেবাস থেকে একটা শর্ট লিস্ট করেছিলাম যে এই টপিকগুলো থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন আসছে এবং বর্তমান দিনেও রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, রিপিটেশন হচ্ছে প্রশ্নের। তো সেই টপিকগুলোকে আমরা বেছে নিয়েছিলাম এবং তোমরা কিন্তু প্রত্যেকেই সেই ভিডিওতে প্রচুর সাপোর্ট দিয়েছিলে। তো তার জন্যই কিন্তু আমি এই রিজনিং থেকে এই ক্লাস নিয়ে এলাম। দেখো, প্রত্যেকেই কিন্তু লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সটা খুব জোর দিয়ে পড়বে, কিন্তু অনেকেই এই সাবজেক্টগুলোকে কিন্তু সেভাবে জোর দেবে না, এগুলোতে তারা গাফিলতি দেখাবে। তো তোমরা যদি এই সাবজেক্টগুলোতে একটু জোর দিয়ে দিতে পারো ওই জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের সাথে সাথে, তাহলে তোমাদের কিন্তু র্যাঙ্কটা সামনের দিকে হবে এবং তোমাদের কিন্তু সরকারি কলেজে চান্স পাওয়াটা কেউ আটকাতে পারবে না। তো তার জন্য কিন্তু এই সেশনটা নিয়ে আসা। প্রত্যেককে বলবো পুরো সেশনটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং ক্লাসটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, সবার প্রথমে আমরা 2021 সালের শিফট 1-এ, ঠিক আছে, 2021 সালের শিফট 1-এ রিজনিং থেকে যে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো একটু আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, চলো। দেখো, প্রথম প্রশ্ন কি এসেছে? প্রথম প্রশ্ন এসেছে, সিলেক্ট দ্য রাইট অপশন দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক অ্যান্ড কন্টিনিউ দ্য প্যাটার্ন। দেখো, এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, এ বি সি ডি। ঠিক আছে, এই 4টা অপশানের মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে, যেটাই জিজ্ঞাসা চিহ্ন যেটা রয়েছে এখানে বসবে। ঠিক আছে, এবং যেটা কিন্তু এই প্যাটার্নটা কিন্তু ফলো করতে হবে। আমি জায়গা জায়গা তুলে নিয়ে এসে বসাতে পারি না, এমন একজন কি আনতে হবে যে কিনা এই প্যাটার্নটাকে ফলো করছে। ঠিক আছে, যে প্রথমে দেখো একটা এরকম একটা ফিগার রয়েছে এবং যার পাশে দেখো একটা রয়েছে সার্কেল, তারপর কিন্তু চেঞ্জ হয়ে এরকম হয়েছে, তারপর চেঞ্জ হয়ে আবার এরকম হয়েছে। তো এরপরে এই 4টার মধ্যে কোনটা হবে সেটাই আমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো, যদি একটু আমরা ভালো করে লক্ষ্য করি, আমরা প্রথমে কি কাজ করব, আমাদের প্রথম কাজ হবে এইসব প্রশ্নগুলো দেখো, যে প্রথমে আমার দেখতে হবে এই যে ফিগারটা রয়েছে। ঠিক আছে, এই যে ফিগারটা, এই ফিগারটা আমি একবার এখানে এঁকে নিলাম। ঠিক আছে, তো এটা কি হয়েছে, এটা হয়েছে এবার এই ফিগারটাতে হয়েছে। তো এটা, তো দেখো আমরা যদি লক্ষ্য করি এই ফিগারটা দেখো 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরে গিয়েছে। ক্লকওয়াইজ ঘোরা মানে কি, ধরো এটা যদি ক্লক হয়, ঠিক আছে, এই দিকে ঘুরে ঘুরে যায়, এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর যদি এই দিকে ঘুরে তো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ আমরা প্রত্যেকে দেখেছি যে ঘুরে কানা কিন্তু এই বরাবর ঘুরে, তাই তো এটাকে বলা হচ্ছে ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এই যে লম্বা যে ফিগারটা রয়েছে, এই ফিগারটা দেখো 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গিয়েছে। তাহলে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেলে এটা এই দিকে ঘুরবে, তবে এটা এই দিকে ঘুরলে ফিগারটা কিন্তু এরকম হয়ে যাবে। ঠিক আছে, ফিগারটা এরকম হয়ে যাচ্ছে। এবং তারপরে দেখো এই যে সার্কেলটা ছিল, এর গায়ে যে সার্কেলটা লেগেছিল, এই সার্কেলটা কি হয়েছে, এই সার্কেলটা একটা স্কোয়ারে পরিণত হয়েছে। ঠিক আছে, তো এবার আমরা সেম কাজ করব, এই যে সেম লজিকটা যেটা অ্যাপ্লাই করলাম, যে 90 ডিগ্রি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যে ঘোরালাম। ঠিক আছে, এবার সেম কাজটা করবো কিন্তু আমরা এখানেতে। ঠিক আছে, তো দেখতে থাকো। এবার এই যে ফিগারটা রয়েছে, এক সেকেন্ড, দেখো এবার এই যে ফিগারটা আমি সেটা একটু এখানে এঁকে নিচ্ছি।
সরি কালারটা একটু আমি চেঞ্জ করলাম। দেখো এবার এই যে ফিগারটা, এই ফিগারটা আমি প্রথমে এখানে আঁকছি। ঠিক আছে, এরকম ফিগারটা রয়েছে এটা। তো এটা এবার আমাকে কি করতে হবে, এটাও কিন্তু 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, মানে এই দিকে ঘুরবে। তো ফিগারটা যদি এইদিকে ঘোরে কী রকম হবে দেখো, এই লম্বাটা ফিগারটা এরকম হয়ে যাবে না, তাই তো। এবং দেখো এই লম্বা ফিগারটা এদিকে এরকম হয়ে যে এই যে সার্কেলটা তোমার এখানে চলে আসছে, কিন্তু সার্কেলটা কি হয়েছিল এখানে স্কোয়ার হয়ে গেছিলো, তাহলে স্কোয়ারটা কিন্তু এখানে হয়ে যাবে। দেখো অপশান বি কিন্তু সেম রয়েছে। তো অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে একটা নন ভার্বাল রিজনিংয়ের সেট, যে এই যে ছবিটা, এই যে ফিগারটা রয়েছে, এই ফিগারটার সাথে এটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, এবং এই সার্কেলটা তারপর কি হয়েছে, এটা স্কোয়ারে পরিণত হয়েছে। তো আমি এবার কি করব, এই ফিগারটাকেও 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো এবং এই সার্কেলটাকে আমি স্কোয়ারে পরিণত করব। তাহলে দেখো কি অ্যান্সার হলো, অপশান বি হলো কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার ডাজ নট বিলং দ্য সিরিজ। মানে এই যেখানে 4টে ফিগার রয়েছে, ঠিক আছে, এদের মধ্যে একটা কিন্তু ম্যাচ করছে না। ঠিক আছে, তো সেটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। বা পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে ফাইন্ড দ্য অড ওয়ান আউট, তাহলে কিন্তু সেম হতো, যেখানে 3টে কিন্তু একই লজিকের হয়েছে, একটার লজিকটা কিন্তু আলাদা। তো সেই বেমানানটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো এই ধরনের সিরিজে আমাদের কি প্রথম কাজ কি হবে, আমাদের প্রথম কাজ হবে এই যে প্রতিটা লেটার রয়েছে এদের প্লেস ভ্যালুগুলো লিখে নেওয়া, তাই তো। তো জি এর প্লেস ভ্যালু কত, দেখো জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7। এইচ এর কত, দেখো এইচ এর হচ্ছে 8। আই এর কত, আই এর হচ্ছে 9 এবং জি এর হচ্ছে দেখো 10। তো 7, 8, 9, 10। নেক্সট দেখো বি হচ্ছে কত, বি এর হচ্ছে 2। সি এর কত, সি এর হচ্ছে 3। ডি এর কত, ডি এর 4 এবং ই এর হচ্ছে 5। নেক্সট দেখো পি এর হচ্ছে 16 প্লেস ভ্যালু। ও এর কত, ও এর হচ্ছে 15। কিউ এর কত, কিউ এর হচ্ছে 17। ঠিক আছে, এবং আর এর কত, আর এর হচ্ছে 18। নেক্সট দেখো টি এর হচ্ছে 20। ইউ এর কত, ইউ এর হচ্ছে 21। ভি এর কত, ভি এর হচ্ছে 22 এবং ডব্লিউর কত, ডব্লিউর হচ্ছে 23। তাহলে দেখো এই ফিগারগুলো দেখে যদি আমরা একটু ভালো করে নজর দিই, কি দেখতে পাচ্ছি আমরা, যে পরপর সংখ্যাগুলো রিপিটেশন হয়েছে, মানে পরপর জি থেকে যদি শুরু হয়েছে তো পরপর, ঠিক আছে, যে অ্যালফাবেটিক্যাল অর্ডারটা পরপর রয়েছে, জি এর পর এইচ, এইচ এর পর আই, আই এর পর জে, তারপর দেখো বি এর পর সি, সি এর পর ডি, ডি এর পর ই, এদিকে দেখো টি এর পর ইউ, ইউ এর পর ভি, ভি এর পর ডব্লিউ। কিন্তু এখানে দেখো প্রথমে পি, তারপর আবার ও, তারপর আবার সি, তারপর আবার দেখো আর। এটা কিন্তু এই লজিকটাকে মানছে না। এখানে দেখো জি, এইচ, আই যে পরপর লেটার, আমাদের যে 1 থেকে 26টা লেটার রয়েছে সেখানে দেখো পরপর রয়েছে না, জি, এইচ, আই যে, বি, সি, ডি, ই, কিন্তু এইটা কিন্তু ফলো করছে না রুলসটাকে। তার মানে অপশান সিটা হচ্ছে কিন্তু আমার এখান থেকে এমন একটা ফিগার যেটা কিন্তু এই সিরিজটাতে বিলং করছে না। এই তিনটের লজিক কিন্তু সেম, এর লজিক কিন্তু আলাদা। তো অপশান সি হলো কিন্তু আমার এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? এবার নেক্সট প্রশ্ন কি দিয়েছে দেখো, নেক্সট প্রশ্ন 63 নম্বর প্রশ্নে বলছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। ঠিক আছে, মানে এই 4টের মধ্যে কোনটা অড। ঠিক আছে, তো যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে এপ্রিল মাস, তাই তো, এপ্রিল মাসে কটা দিন থাকে, তবে এপ্রিল মাসে দিন থাকে 30টা। মে মাসে কটা দিন থাকে, দেখো মে মাসে থাকে 31টা দিন। জুলাই মাসে থাকে কটা, 31টা। আগস্ট থাকে কটা, 31টা। তাই তো, তাহলে অড কোনটা হলো, তিনটেই। মে মাসেও থাকে 31 দিন, জুলাই মাসে থাকে 31 দিন, আগস্ট মাসেও থাকে 31 দিন, তাহলে এপ্রিলে থাকে 30 দিন, তাহলে এটাই তো অড, তাই তো। বেমানান, এগুলো সব 31 দিনের মাস, কিন্তু এটা 30 দিনের মাস, তাহলে অপশান এ হবে কিন্তু আমার সঠিক উত্তর। বোঝা গেল? এটাই হচ্ছে আমার এখানে অড। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, ফাইন্ড দ্য রাইট অপশন বিলো হোয়ার দ্য টু গিভেন ওয়ার্ডস হ্যাভ দ্য সেম রিলেশনশিপ অ্যাজ লাইট ক্যান্ডেল।
মানে এখানে 4টে অপশান রয়েছে, এই লাইটের সাথে ক্যান্ডেলের যে রিলেশনশিপ, সেম রিলেশনশিপ এই 4টে অপশানের মধ্যে কোনটাতে রয়েছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ক্লিয়ার প্রত্যেকের? দেখো লাইট ক্যান্ডেল, ক্যান্ডেল মানে মোমবাতি আর লাইট মানে হচ্ছে আলো। তার মানে আমরা মোমবাতি থেকে আলো পাই, মানে আমাদের রিলেশনটা হয়েছে কিন্তু এই দিক থেকে, যে ক্যান্ডেল জ্বালালে আমরা লাইট পাবো, তাই তো? তাহলে দেখো এবার আমরা অপশান চেক করব। স্ট্রেংথ, আমরা স্ট্রেংথ মানে আমাদের শক্তি থাকলে এক্সারসাইজ করব এরকম ব্যাপারটা না, আমরা এক্সারসাইজ করলে স্ট্রেংথ পাবো, এটা কিন্তু আমার হচ্ছে না, এটা রিলেশনটা এই দিক থেকে হচ্ছে, কিন্তু আমার দরকার এদিক থেকে এদিকে আসার, তো এটা হচ্ছে না। নেক্সট দেখো ওভারওয়েট থেকে ডায়েটিং, এটাও হবে না, এটাও ভুল। ইঞ্জিন থেকে কার, এটাও কিন্তু হচ্ছে না। কিন্তু এটা দেখো ব্যাটারি থেকে পাওয়ার, আমরা ব্যাটারি থেকেই কিন্তু শক্তি পাই, ক্ষমতা পাই, তাই তো? তাহলে কি বললাম, লজিক কী ছিল আমার, এদিক থেকে এদিকে রিলেশনশিপ যাবে। তারপর এইটা কিন্তু মিলছে আমার অপশান বি, যে আমরা ব্যাটারি থেকে কিন্তু আমরা ক্ষমতা পাচ্ছি, তাই তো? লাইট জ্বালালে যেমন ক্যান্ডেল জ্বালালে লাইট পাচ্ছি, ঠিক তেমনই ব্যাটারি থেকে আমরা পাওয়ার পাচ্ছি। আমরা ইঞ্জিন থেকে তো কার পাচ্ছি না, ওভারহেড থেকে ডায়েটিং পাচ্ছি না, স্ট্রেন্থ থেকে এক্সারসাইজ পাচ্ছি না, তাহলে কোনটা পাচ্ছি? ব্যাটারি থেকে পাওয়ার পাচ্ছি, সেই জন্য অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, বলছে চুজ দ্য রাইট অপশান হুইচ উইল কমপ্লিট দ্য ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড বিগিন দ্য সেকেন্ড ওয়ার্ড। এখান থেকে তোমাকে 4টে যে অপশান রয়েছে একটাকে চুজ করতে হবে, যেটা কি করছে, যেটা ফার্স্ট ওয়ার্ডটাকে কমপ্লিট করবে এবং সেকেন্ড ওয়ার্ডটা বিগিনিং হবে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে যদি আমরা এক্সপার্টটাকে যদি নিই, PERTটাকে যদি নিই, দেখো আমার প্রথম ওয়ার্ডটা কিন্তু কমপ্লিট হচ্ছে, এক্সপার্ট, EXPERT, এক্সপার্ট, এটা আমার কিন্তু কমপ্লিট হচ্ছে, কিন্তু আমাকে দেখতে হবে যে আমার সেকেন্ড ওয়ার্ডটা কি বিগিনটা করলে এটা কি ঠিক হচ্ছে। দেখো ওয়ার্ডটা কি তৈরি হচ্ছে, PERTACLE, পার্ট, কোনটা ওয়ার্ড হচ্ছে না, তাহলে এটা কিন্তু আমি নিতে পারছি না। আমার প্রথম ওয়ার্ডটা কিন্তু কমপ্লিট হচ্ছে, কিন্তু সেকেন্ড যে ওয়ার্ডটা, এটা তো ওয়ার্ড ফর্ম হচ্ছে না, তাহলে কিন্তু আমি এই PERTকে নিতে পারছি না। বোঝা গেল? এবার দেখো, এবার রয়েছে কি PCTটা কী হচ্ছে, দেখো এক্সপেক্ট, আমরা দেখো এক্সপেক্ট আমার কিন্তু প্রথম ওয়ার্ডটা হয়ে গেল, এক্সপেক্ট প্রথম ওয়ার্ড কিন্তু আমার কমপ্লিট। তাহলে এবার আমাকে দেখতে হবে যে PCT দিয়ে বাকি যে ACLE রয়েছে এটা দিয়ে কোনো ওয়ার্ড হয় কি না। দেখো PECTACLE এটা কিন্তু কোনো ওয়ার্ড ফর্ম করছে না, তাহলে কিন্তু আমি PCTটাকেও নিতে পারছি না। নেক্সট দেখো PIRE রয়েছে, এক্সপায়ার, এটা একটা কিন্তু আমার ওয়ার্ড হচ্ছে, এক্সপায়ার, কিন্তু পরেরটা কোনো ওয়ার্ড হচ্ছে, পরেরটা কিন্তু কোনো ওয়ার্ড হচ্ছে না। দেখো আমরা কি হচ্ছে, PIREACLE কোনো ওয়ার্ড কিন্তু ফর্ম হচ্ছে না, তাহলে কিন্তু আমার এই PIREটাও নিতে পারবো না। তাহলে কী পড়ে রইলো একটাই এক্সটেন্ড, এটাই হবে, আর দেখার কিছু নেই। তবু এবার দেখে নাও, এক্সটেন্ড, EXTENT, এক্সটেন্ড, ঠিক আছে? প্রথম ওয়ার্ডটা তোমার ফর্ম হলো, পরের ওয়ার্ডটা কি ফর্ম হচ্ছে, দেখো TENTACLE, টেন্টাকেল, দেখো এটা কিন্তু একটা ওয়ার্ড ফর্ম করছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? এই প্রশ্নটার প্যাটার্নটা কীরকম, যে এখান থেকে তোমার একটা খুঁজতে হবে যেটা তোমার প্রথম ওয়ার্ডটা তো কমপ্লিট করবেই, এবং দ্বিতীয় যে ওয়ার্ডটা তার প্রথমে থাকবে তো বটেই, কিন্তু ওয়ার্ডটাও তো হতে হবে। ওয়ার্ডটা যদি না ফর্ম হলো তাহলে তো হবে না। আমি বসিয়ে দিলাম PERT, এক্সপার্ট, আমার প্রথম ওয়ার্ডটা কমপ্লিট হলো, কিন্তু পরের ওয়ার্ডটা তোমার তৈরি হলো না, তো সেই জন্য কিন্তু আমাকে এক্সটেন্ডটা কিন্তু চুজ করতে হলো, সেই জন্য অপশান ডি হলো কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? তো এটা ছিল কিন্তু তোমাদের 2021 সালের শিফট 1-এর প্রশ্ন, ঠিক আছে? তো এবার আমরা দেখে নেব 2021 সালের শিফট 2-এর প্রশ্ন, ঠিক আছে? চলো। তো ডিয়ার স্টুডেন্টস, এবার দেখছি আমরা শিফট 2-এ কী কী প্রশ্ন এসেছিল। দেখো প্রথমেই বলছে সিলেক্ট দ্য অপশান, রাইট অপশান দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক অ্যান্ড কন্টিনিউ দ্য প্যাটার্ন, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমার এই যে একটা ফিগার রয়েছে, এই ফিগারটা পরে আমার এরকম পরিবর্তিত হলো, তাহলে এরপর এই ফিগারটা এই 4টে অপশানের মধ্যে কোনটাকে নেবে। তাহলে প্রথমে কি লক্ষ্য করছি, একটু ভালো করে দেখো,
যে প্রথমে আমাদের ফিগারটা কিন্তু প্লাস ছিল, তারপরে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ক্রস এরকম। তো এবার যে প্লাস রয়েছে এরপরে কিন্তু ক্রস আসবে, এখানে প্লাস রয়েছে মানে এরপরে এখানে যেটা আসবে সেখানে আমাদের ক্রস আসবে। তাহলে দেখো প্রথমেই কিন্তু আমার অপশান এ কিন্তু এলিমিনেট হয়ে গেল, কারণ এখানে ক্রস নিয়ে প্লাস রয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমাকে খুঁজতে হবে যে এই তিনটের মধ্যে কোনটা হবে। দেখো তাহলে আমি বুঝে গিয়েছি যে আমার এখানে যে ক্রসটা হচ্ছে না প্লাস হচ্ছে, এটা আমি বুঝে গিয়েছি। এবার আমাকে দেখতে হবে এই যে সার্কেল, স্টার, ত্রিভুজ রয়েছে এই যে ফিগারগুলো কোনখানে বসবে। তো প্রথমে একটু যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখো এই যে কালো কালো মার্ক করে দেওয়া আছে এই দুটো ফিগারের মাঝখানে কিন্তু আমার ত্রিভুজটা রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানেতে এই কালো কালো এবং এখানে দেখো মাঝে কিন্তু ত্রিভুজ রয়েছে, এবং এখানেও দেখো এই কালো কালো এবং এই যে ফিগারটা রয়েছে এর মাঝখানে কিন্তু ত্রিভুজ রয়েছে। তাহলে এবার আমাকে এখানে অপশানে খুঁজতে হবে যে এই যে দুটো কালো এর মাঝে আমার ত্রিভুজ কোনখানে রয়েছে। দেখো এখানে কিন্তু রয়েছে এই কালো এবং এই কালোর মাঝে কিন্তু ত্রিভুজ রয়েছে, কিন্তু এখানে দেখো এই কালো পাশাপাশি রয়েছে কিন্তু মাঝে ত্রিভুজ নেই। দেখো এখানেও তো কিন্তু মাঝে ত্রিভুজ নেই, তার মানে অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে প্রথম কাজ কি হলো আমার প্রথম কাজ হলো যে এখানে প্লাস ছিল পরে ক্রস হয়েছে, তার মানে এখানে প্লাস আছে মানে পরে আমার ক্রস হবে, তাই আমি বুঝে গেলাম আমার এখানে ক্রস হবে। এবার আমি লক্ষ্য করছি যে এই যে দুটো কালো ফিগার রয়েছে ঠিক দেখো এদের মাঝখানেতে এই ট্রায়াঙ্গেলটা রয়েছে। এখানেও দেখছি যে এখানে দুটো কালো ফিগার তার মাঝখানে ট্রায়াঙ্গেল রয়েছে, এখানেও দেখছি দুটো কালো ফিগার তার মাঝখানে ট্রায়াঙ্গেল রয়েছে, মানে ট্রায়াঙ্গেলটাকে দুটো কালো ফিগারে বেস্টন করে রেখেছে। তো এবার আমাকে অপশানও সেরকম খুঁজতে হবে যেখানে দুটোই কালো ফিগারের মাঝখানে ট্রায়াঙ্গেল রয়েছে, তো আমরা পেয়ে যাচ্ছি অপশান বিটা সঠিক। ক্লিয়ার? প্রত্যেকের বোঝা গিয়েছে? তাহলে চলো নেক্সট প্রশ্নে। 62 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স দ্যাট ডাস নট বিলং দ্য সিরিজ। ঠিক আছে, এই চারটের মধ্যে কোনটা বিলং করছে মানে কোনটা অড সেটা খুঁজে বের করতে হবে। দেখো প্রথমে আমাদের রয়েছে একটা ট্রায়াঙ্গেল, তারপর একটা চতুর্ভুজ রয়েছে, তারপর একটা বর্গক্ষেত্র রয়েছে এবং তারপর একটা আমাদের সার্কেল রয়েছে। যদি আমরা একটু খুব ভালো করে লক্ষ্য করি দেখো এখানে প্রতিটাই কিন্তু আমরা একটা বাহু পাচ্ছি, তাই তো? এখানেও বাহু পাচ্ছি, একটা চারটে বাহু পাচ্ছি, এখানে চারটে বাহু পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু কোনো বাহু পাচ্ছি না। এটা সার্কেল, একটা বৃত্ত, তার মানে অড কোনটা হবে? অপশান ডিটা। বোঝা গেল প্রত্যেকে যে এটা হচ্ছে এদের মধ্যে আলাদা, এই ফিগারটা বিলং করছে না এই সিরিজটাতে, এই ফিগারটাকে আমাকে এখান থেকে বাদ দিতে হবে। বোঝা গেল? কারণ প্রতিটাতে বাহু রয়েছে একটা করে, কিন্তু এখানে কিন্তু কোনো বাহু নেই। বোঝা গেল প্রত্যেকের? সেই জন্য এটাকে করে চুজ করলাম আমি। নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। ফাইন্ড দ্য অড ওয়ান আউট। ঠিক আছে, তো ইয়ার 1900, ইয়ার 2020, 2013, 1967, তো এরকম রয়েছে মানে আমাদের দেখতে হবে যে এটাতে এই সালগুলো লিপিয়ার কিনা। মাথায় আমাদের প্রথমেই স্ট্রাইক করবে যে নিশ্চয়ই লিপিয়ার দিয়ে দিয়েছে, যে এদের মধ্যে যেটা লিপিয়ার কোনো একটা লিপিয়ার রয়েছে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে, নাহলে তিনটে লিপিয়ার রয়েছে একটা লিপিয়ার নয়, এরকম হবে। লিপিয়ার মিনস হচ্ছে অধিবর্ষ, তো লিপিয়ার কোনো সাল লিপিয়ার কিনা সেটা জানতে গেলে আমাকে 4 দিয়ে ভাগ করতে হয়। দেখো আমরা 2020-কে 4 দিয়ে ভাগ করি পেয়ে যাচ্ছে লিপিয়ার, 4 5 20, 4 5 20, 4 দিয়ে ভাগ যাচ্ছে। 2013-কে দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 1967-কে দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে না, এবং দেখো 1900-কে যখন সেঞ্চুরি ইয়ার থাকে, ঠিক আছে, তখন মনে রাখবে একটু সেঞ্চুরি ইয়ার লিপিয়ার কিনা সেটা যাচাই করার জন্য 400 দিয়ে ভাগ করতে হয়। এটা কিন্তু মাথায় একটু খেয়াল রেখো যে সেঞ্চুরি ইয়ার সেটা লিপিয়ার কিনা সেটাকে যাচাই করার জন্য 4-এর বদলে 400 দিয়ে ভাগ করা হয়। ক্লিয়ার প্রত্যেকের? কি বললাম প্রত্যেক খাতায় নোট করে নাও যে সেঞ্চুরি ইয়ারটা যদি লিপিয়ার কিনা সেটাকে যাচাই করার জন্য আমরা 4-এর বদলে 400 দিয়ে ভাগ করি। ক্লিয়ার? দেখো তাহলে এটাও কিন্তু ভাগ যাচ্ছে না, এটাও লিপিয়ার নয়। তাহলে লিপিয়ার কোনটা? লিপিয়ার হচ্ছে অপশান বিটা, আর বাকি তিনটেই কিন্তু লিপিয়ার নয়। তাহলে আমাকে অড ওয়ানটাই খুঁজতে বলেছে, তো অড কোনটা হবে? এইটা হবে অপশান বি, যে সবগুলো অধিবর্ষ নয় কিন্তু একটা সাল অধিবর্ষ। তাহলে অপশান বি হলো আমার সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলছে দেখো, ফাইন্ড দ্য রাইট অপশন বিলো হোয়ার দ্য টু গিভেন ওয়ার্ডস হ্যাভ দ্য সেম রিলেশনশিপ অ্যাস। এই ট্রেনের সাথে রেলসের যে সম্পর্ক সেই সেম সম্পর্ক এই চারটের মধ্যে কোনটা? দেখো রেলসের ওপর কিন্তু ট্রেন চলে, ঠিক আছে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমরা বোট, রিভারে নৌকা চলে, তো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। বাকিগুলো কিন্তু মিলছে না, রিলেশনশিপ সেম নয়।
নেক্সট প্রশ্ন দেখো, চুজ দ্য রাইট অপশন হুইচ উইল কমপ্লিট দ্য ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড বিগিন দ্য সেকেন্ড ওয়ার্ড। প্রথমে দেখো আমরা নিচ্ছি STRIP, স্ট্রাইপ, এবং তারপরে তাহলে কী হবে RIPPLE, রিপেল। দেখো এই দুটোই কিন্তু একটা ওয়ার্ড তৈরি করছে, তাহলে আমরা অপশান এই কিন্তু প্রথমেই পেয়ে যাচ্ছি। তো অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর, আর বাকিগুলো চেকই করার দরকার নেই, প্রথমেই আমি অ্যান্সার পেয়ে গেছি। স্ট্রাইপ আর হচ্ছে রিপেল ওয়ার্ড তৈরি হচ্ছে, তাহলে অপশান এ হলো আমার কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? যদি না মিলতো তখন আমাকে বাকি অপশানগুলো চেক করতে হতো। ক্লিয়ার তো প্রত্যেকের? তাহলে দেখো এই ছিল কিন্তু 2021 সালে শিফট 1 এবং শিফট 2 এর রিজনিং থেকে যেসব প্রশ্নগুলো এসেছিলো সেগুলো। তো আমরা কি দেখতে পেলাম? আমরা এটা জিনিস লক্ষ্য করলাম 2021 সালেতে যা প্রশ্ন এসেছে শুধু হচ্ছে নন ভার্বাল রিজনিং থেকে, এবং অড ওয়ান আউট এইগুলো চুজ করতে হচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা 22 সালটা দেখি এবং তারপর 23 সালটা দেখব, এবং তারপর আমরা কনক্লুশনে আসবো যে 2024 সালে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, চলো এবার আমরা 22 সালটা দেখে নিই। প্রথমে দেখব আমরা 22 সালের শিফট 1। ঠিক আছে, চলো। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স ডাজ নট বিলং দ্য সিরিজ। এই সিরিজটাতে কোন ফিগারটা বিলং করছে না? এখানে তো সার্কেল নেই, তাহলে কি হবে? তো একটু আমরা ভালো করে লক্ষ্য করি, এই ফিগারটাতে কটা বাহু আছে? দেখো 1টা 2টো 3টে 4টে 5টা বাহু আছে। এটায় কটা আছে দেখো 1 2 3 4 5, এখানেও কিন্তু 5টা বাহু আছে। এটায় দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, এখানেও 5টা বাহু আছে। আচ্ছা, এবার এটা চেক করো 1 2 3 4 5 6, তাহলে এখানে কিন্তু 6টা বাহু, মানে এখানে হচ্ছে একটা ষড়ভুজ আছে, এখানে এগুলো কিন্তু সবগুলো কিন্তু একটা পঞ্চভুজ করে। তাহলে কোনটা আমার বিলং করছে না সিরিজটার মধ্যে? 3টেই 5টা করে রয়েছে, এটাতে 6টা রয়েছে, তাহলে এটা আমার বিলং করছে না। অপশান ডি সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। ঠিক আছে, এদের মধ্যে কোনটা অড সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। বোট, বাস, ট্যাক্সি এবং রিক্সা। দেখো যদি ভালো করে লক্ষ্য করি আমরা, বাস কিন্তু স্থলে চলে, রোডে চলে, ট্যাক্সি রোডে চলে, রিক্সা রোডে চলে, কিন্তু বোট এটা কি রোডে চলে? এটা রোডে চলে না। তাহলে অড কোনটা হলো? অড অড হলো কিন্তু আমার অপশান এ, বোট। কারণ এই তিনটে হচ্ছে আমার স্থলযান, স্থলে চলে, এটা কিন্তু আমার জলযান, তাহলে এটা হচ্ছে আমার অড। ক্লিয়ার প্রত্যেকের? পরের প্রশ্নে দেখো, বলছে ফাইন্ড দ্য রাইট অপশন বিলো হোয়ার দ্য টু গিভেন ওয়ার্ডস হ্যাভ দ্য সেম রিলেশনশিপ। ঠিক আছে, দেখো প্যাটার্ন কিন্তু পুরো ফলো হয়েছে। 21 সালে সেই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিলো, 22 সালেও কিন্তু সেই সেম টপিক থেকেই কিন্তু প্রশ্ন এসেছে। তাহলে বুঝতে পারছো তো অ্যানালাইসিসটা করার উদ্দেশ্যটা কি? প্রমাণ পাচ্ছ? দেখো আরও প্রমাণ পাবে আস্তে আস্তে, ওয়েট করো। তাহলে ম্যান হচ্ছে যেখানে থাকে ক্রাউড বলা হয়, ম্যান একটা মানে লোকের ভিড়, প্রচুর লোক একসাথে রইলে সেখানে ক্রাউড তৈরি হয়। ঠিক আছে, তাহলে কাউ ওয়াক সেটা তো নয়। শিপ ফ্লক অনেকগুলো ভেড়ার দল, ফ্লক বলা হয়, এটা কিন্তু মিলছে। ট্রেন ইঞ্জিন এটাও কিন্তু হচ্ছে না, লাউড স্পিকার সাউন্ড এটাও হচ্ছে না, তাহলে এটাই হচ্ছে অপশান বি। একসাথে অনেক লোক থাকলে ক্রাউড তৈরি হয়, আর ভেড়ার দল একসাথে অনেকগুলো ভেড়া থাকলে তাকে বলা হচ্ছে কি, ভেড়ার পালকে কি বলা হচ্ছে? ফ্লক, ভেড়ার দল। তো অপশান বি হলো আমার সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, চুজ দ্য রাইট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মুন ইজ টু স্যাটেলাইট, ডবল ইজ টু আর্থ ইজ টু কত হবে? মানে মুনের সাথে স্যাটেলাইটের যার সম্পর্ক, আর্থের সাথে এখানে তার সম্পর্ক হবে। ঠিক আছে, তো দেখো আর্থ কি? আর্থ হচ্ছে একটা প্ল্যানেট। মুন কি? চাঁদকে একটা উপগ্রহ, আর্থ হচ্ছে একটা গ্রহ। তাহলে মুন যদি উপগ্রহ হয়, পৃথিবী কি হবে? পৃথিবী হবে গ্রহ। অপশন ডি হবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে সিলেক্ট দ্য রাইট অপশন দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক অ্যান্ড কন্টিনিউ দ্য প্যাটার্ন। পরপর দেখো একটা করে সিরিজটা তৈরি হয়েছে, তো এখানে 4টের মধ্যে কোনটা এখানে বসবে এটা তোমায় খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো একটু যদি ভালো করে লক্ষ্য করো, প্রথমে আমরা এই তীরের ফলাটা নিয়ে লক্ষ্য করব। ঠিক আছে, তারপর প্রথমে তীরের ফলাটা এদিকে ছিল, তারপরে এদিকে হয়েছে, তারপর আবার দেখো এদিকে হয়েছে, তারপর আবার এদিকে হয়েছে। তারপর নেক্সট কীরকম হবে তীরের ফলাটা? নেক্সট তীরের ফলাটা কিন্তু আমার এরকম হবে। তো এরকম তীরের ফলা কোনখানে রয়েছে? দেখো এখানে আছে,
এইখানে আছে, এখানে আছে, তার মানে এটা কিন্তু আমার প্রথমেই বাদ হয়ে গেল, অপশান সিটা প্রথমেই বাদ হয়ে গেল। ঠিক আছে, এবার আমার কাজ হবে এই সার্কেলটা এই ট্রায়াঙ্গেলটা নিয়ে। ঠিক আছে, তো দেখো প্রথমে যে লক্ষ্য করি প্রথম ফিগারটা থেকে পরের ফিগারটাতে গেলে যে এই যে সার্কেলটা, এই সার্কেলটা এখন 90 ডিগ্রি কী হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরেছে। ঠিক আছে, মানে এই দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু 90 ডিগ্রি ঘুরেছে। 90 ডিগ্রি ঘুরেছে মানে এই সার্কেলটা দেখো এখান থেকে এখানে এসে পৌঁছাবে, দেখো পরের ছবিটাতে এখানে এসে পৌঁছেছে। এবং দেখো এই যে ত্রিভুজটা এটাও কিন্তু 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। ঠিক আছে, তা দেখো এইটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে 90 ডিগ্রি, তাহলে পরের কোয়াড্রেন্টে এসে পৌঁছাবে, তাও এখানে এসে পৌঁছাচ্ছে, মানে এখানে ছিল, সরি এটা 90 ডিগ্রি নয়, এটা কিন্তু ঘুরেছে 180 ডিগ্রি। ক্লিয়ার, এটা 90 ডিগ্রি নয়, এটা ঘুরেছে কিন্তু 180 ডিগ্রি, কারণ ঘুরে এটা এখানে গিয়েছে, এটা ঘুরে এখানে এসেছে পরের পরের ফিগারটাতে, তাহলে এটা কিন্তু 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা 90 ডিগ্রি ঘুরে এখানে এসে পৌঁছেছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কোথায় যাবে, 90 ডিগ্রি হলে এখানে আসতো, আরও 90 মানে এখানে এসে পৌঁছাবে, দেখো এখানে এসে পৌঁছেছে। ঠিক আছে, এবার এই ফিগারটা থেকে এই ফিগারটায় যখন গেছে তখন দেখো তখন আবার কি হবে, তখন আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটা যে এটা 90 ডিগ্রি ঘুরে তো এটা এখানে এসে পৌঁছাবে, দেখো এখানে এসে পৌঁছেছে এখানেতে। আর এটা যদি 180 ডিগ্রি ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কিন্তু কোথায় এসে পৌঁছাবে, তবে এটা কিন্তু এখানে এসে পৌঁছাবে, দেখো এই ফিগারটা দেখো এখানে এসেই পৌঁছেছে। ঠিক আছে, তাহলে এবার আবার এখান থেকে ঘুরে এখানে যাবে, দেখো কি হয়, এটা তাহলে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এটা এখানে এসে পৌঁছাচ্ছে, দেখো এখানে এসে পৌঁছেছে। আর এটা যদি 180 ডিগ্রি ঘুরে এখান থেকে এখানে, তারপর এখানেতে, দেখো দুটোই কিন্তু এক জায়গাতে এসে রয়েছে। ঠিক আছে, তো এর পরের ফিগারটা কী হবে এটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখো এর পরের ফিগারটা দেখো, তাহলে এই সার্কেলটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, সার্কেল যদি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তো সার্কেলটা এখানে আসবে, তাই তো সার্কেলটা এখানে আসবে। এবং তারপর দেখো এই যে ট্রায়াঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি ঘুরবে, মানে এটা আসবে এখান থেকে ছেড়ে এখানকে আসবে। দেখো এই ফিগারটায় দেখো ট্রায়াঙ্গেল, এই সার্কেলটা এখানে আছে এবং এই ট্রায়াঙ্গেলটা এখানে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল, মানে সার্কেলটা ঘুরেছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আর ট্রায়াঙ্গেলটা ঘুরেছে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এই লজিকটা দেখো পুরো সেটটা কিন্তু ফলো করা গেছে, এই প্যাটার্নটা নিয়ে আমরা এই অপশান ডিটাকে পেলাম সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? এই ধরনের সিরিজগুলো কীভাবে সলভ করতে হয় প্রত্যেকের বোঝা যাচ্ছে। এই ধরনের প্রশ্ন আমি আমাদের ইউটিউব চ্যানেলে আমি নিয়ে আসবো, তোমাদের সুবিধা হবে যাতে প্র্যাকটিস করতে, কারণ এইখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে। ঠিক আছে, আমি রিজনিংয়ের যে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো, সেই প্র্যাকটিস সেটগুলো তোমরা যদি ফলো করতে পারো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 5-এ 5 পাবে, অবশ্যই পাবে 5-এ 5। ঠিক আছে, তাহলে চলো এবার শিফট 1 হলো 2022 সালে, এবার আমরা দেখে নেব 2022 সালের শিফট 2। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখে নেব 2022 সালে শিফট 2 থেকে কী কী প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার ডাজ নট বিলং দ্য সিরিজ, এই সিরিজটার মধ্যে কোন ফিগারটা বিলং করছে না। দেখো যদি একটু আমরা ভালো করে লক্ষ্য করি যে এই প্রতিটা ফিগারে কিন্তু একটা বাহু রয়েছে, কিন্তু এই ফিগারটা কোনো বাহু নেই, অপশান ডিও কিন্তু সঠিক হতে পারে ওই লজিকেতে। আবার দেখো যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তো সব কিন্তু 2D ফিগার, এটা কিন্তু 3D ফিগার, তার মানে সেক্ষেত্রে কিন্তু অপশান সিটাও কিন্তু সঠিক হতে পারে। ঠিক আছে, এখানে দুটোই কিন্তু সঠিক হতে পারে, অপশান ডিও হতে পারে, অপশান সিও হতে পারে, কিন্তু দুটো ক্ষেত্রে লজিক কিন্তু আলাদা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে বলছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। ঠিক আছে, পেন, বুক, পেন্সিল এবং নোটবুক, এদের মধ্যে অড ওয়ান আউট কোনটা হবে, কোনটা অড হবে। দেখো পেন আমার লিখতে সাহায্য করে, পেন্সিলও লিখতে সাহায্য করে এবং নোটবুকেও কিন্তু আমরা লিখি, কিন্তু বই এই যে বুক এটা কি হয়, এখানে আমরা পড়াশোনা করি, পড়ি এখানে আমরা, তাহলে অপশান বি হচ্ছে আমার এখানে অড। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে ফাইন্ড দ্য রাইট অপশান বিলো হোয়ার দ্য টু গিভেন ওয়ার্ডস হ্যাভ দ্য সেম রিলেশনশিপ। ঠিক আছে, কার্পেন্টার, স, মানে কার্পেন্টার মানে কি, যারা কাঠের কাজ করে তাদের হাতে কোড়ার থাকবেই, স থাকবেই, তাহলে এবার এই লজিকটা আমার ফলো করে কোনটা দেখো, গার্ডেন ফ্লাওয়ার না, স্কাই রেনবো না, রিভার বোট হবে না, সোলজারের কাছে গান থাকে এটা কিন্তু হবে, অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো চুজ দ্য রাইট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক।
প ইস টু যদি ডগ হয় হুপ ইস টু কী হবে? ঠিক আছে, দেখো প মানে হচ্ছে থাবা, যেটা কুকুরের থাকে। হুপ খুর কাদের থাকে? হর্স ঘোড়ার থাকে। তো অপশন ডি হচ্ছে আমার সঠিক। মানে কি কুকুরের থাবা এগুলো দিয়েই তো কুকুর সামনের দিকে এগিয়ে যায়। তো আর হর্স কী হয়? এই হুপ খুরের সাহায্যে এগিয়ে যায়, তো খুর হচ্ছে হর্সে থাকে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট দেখো, ওই সিলেক্ট দ্য রাইট অপশন দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক অ্যান্ড কন্টিনিউ দ্য প্যাটার্ন। দেখো তাহলে, তো প্রথমে আমার কি হয়েছে দেখো, প্রথমে আমার এই যে ফিগারটা ছিল এটা একবার এরকম হয়েছে, তো এর পরের বারে হয়েছে এরকম। এক সেকেন্ড, আমি ছবিটা আরেকবার আঁকছি। প্রথমে আমার ফিগারটা যদি এরকম ছিল, তারপরে ফিগারটা কি হয়েছে, তারপরে ফিগারটা হয়েছে আমার এরকম। আবার তারপরে ফিগারটা দেখো এরকম হয়েছিল, তারপরে আবার হয়েছে এরকম। এরপরে কি হয় ফিগারটা, ফিগারটা আবার হবে এরকম। তো এরকম ফিগার কোনখানে দেখো এইটাতে রয়েছে, আর কোনটা রয়েছে, আর দেখো এটাতে রয়েছে। তাহলে আমার অপশান বি আর অপশান ডি কিন্তু প্রথমেই আমার এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, তাহলে কী পড়ে থাকছে এবার? এবার দেখো আমার দেখতে হবে যে এই যে প্রথমে ছিল কি একটা, এখানে একটা দাগ ছিল, পরে দুটো দাগ হয়েছে, তারপরে দেখো তিনটে দাগ ছিল, তারপর একটা হয়েছে, তারপরে কি হবে? তাই তো দেখো, প্রথমে যে এই একটা দাগ ছিল তখন সিম্বলটা এদিকে ছিল, এবং পরে যখন এই দিকে সিম্বলটা গেল তখন দুটো দাগ হলো। আবার যখন এই দিকে যখন তীরের মুখগুলো ছিল তখন তিনটে দাগ ছিল, তারপরে কিন্তু যখন এই দিকে গেল তখন কিন্তু দুটো কমে গেল। তাই তো, তাহলে এরপরটা কী হবে? এরপরটা কী হওয়া উচিত? এরপরটা দেখো এই অপশান সি হওয়া উচিত। মানে ছবিটা আমার এরকম হবে, একটা ছিল এদিকে যখন থাকছে, এইদিকে যে ফিগারটা থাকছে তার থেকে কিন্তু পরেরটাতে কী হচ্ছে, পরেরটাতে একটা বেড়ে যাচ্ছে। দেখো এখানে দুটো ছিল প্রথমে, পরেরটা যখন গেলাম তিনটে হয়ে গেল। তাহলে এটা যখন একটা রয়েছে এর পরেরটাতে কী হবে? দুটো হবে। সেই জন্য দেখো অপশান সি। বোঝা গেল প্রত্যেকের কী বললাম? যে এখানে দেখো তিনটে ছিল, যখন ফিগারটা এরকম ছিল, ঠিক আছে, তখন দুটো ছিল গায়েতে, এখানে দুটো লেগেছিল। যখন এদিকে ঘুরে গেল তখন কিন্তু ফিগারটা তিনটে হয়ে গেল। আবার যখন ফিগারটা এইদিকে ঘুরলো তখন একটা ছিল, তার মানে কী হচ্ছে, যখন এখানে দুটো ছিল তখন পরেরটাতে যে একটা বেড়ে যাচ্ছে, তাই এখানে একটা আছে, এর পরেরটা ফিগারটাতে কী হবে? আরেকটা বাড়বে, আরেকটা বাড়লে দেখো দুটো হবে। সেজন্য অপশান সিটা হচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে মানে 2022 সালের আমার শিফট 2 হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2023 সালের। ঠিক আছে, 2023 সালে কিন্তু একটা শিফটের পরীক্ষা হয়েছিল, তাই তোমরা কিন্তু একটা শিফটের প্রশ্নই পাবে। চলো তাহলে ডিয়ার স্টুডেন্টস, 2023 সালের রিজনিং থেকে কী কী প্রশ্ন এসেছিলো একটু দেখে নিই। প্রথমেই দেখো একটু কিন্তু প্রশ্নের প্যাটার্ন কিন্তু 2023 সালে একটু চেঞ্জ হয়েছে, এবং আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এই প্যাটার্নটাই কিন্তু এবার কিন্তু আমাদের 2024 সালেও কিন্তু ফলো হতে চলেছে। আমি অ্যানালাইসিস করবো, বলবো, তার আগে প্রশ্নগুলো একটু করিয়ে নিই। দেখো, কারণ আমরা এই টাইপের নাম্বার সিরিজের প্রশ্ন কিন্তু আমরা 21 সালেও পাইনি, 22 সালেও পাইনি। কোনো শিফটে কিন্তু প্রশ্ন এই টাইপের প্রশ্ন কিন্তু আসেনি, কিন্তু 23 সালে কিন্তু এসেছে। তাই তো, কিন্তু আমরা আমরা একদম কিন্তু বোর্ডের প্রশ্ন, একদম বোর্ডের প্রশ্নটাই কিন্তু সেখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি। কোনো আমার বানানোর প্রশ্ন কিন্তু নয়, তাই কোনো রকম ভাবার কিছু নেই যে প্রশ্নগুলো ভুল। একদম কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোই পরীক্ষায় এসেছে, আমি সেই বিভিন্ন সেট থেকে কিন্তু তুলেছি। তো দেখো একটু আমরা ভালো করে লক্ষ্য করি সিরিজটা কি বলেছে, 6, 11, 21, 36, 56। এরপরে কি হবে এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো দেখো আমি সবার প্রথমে কি কাজ হবে আমাদের, তোমাদেরও কাজ কী হবে পরীক্ষাতে গিয়ে নাম্বার সিরিজ করার সময়, প্রথমে আগে সিরিজটাকে লিখে নেওয়া, 6, 11, 21, 36 এবং 56। তো যদি একটু ভালো করে লক্ষ্য করি, 6 থেকে 11 যেতে গেলে আমাদের কী করতে হচ্ছে, +5 করতে হচ্ছে। তাই তো, 11 থেকে 21 যেতে গেলে কী করতে হচ্ছে, +10 করতে হচ্ছে। তাই তো, 21 থেকে 36 যেতে গেলে কী করতে হচ্ছে, দেখো +15 করতে হচ্ছে। 36 থেকে 56 যেতে গেলে +20 করতে হচ্ছে। মানে কি হচ্ছে কেসটা, আমার 5 করে করে বেড়ে বেড়ে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই 56 সাথে পরের সংখ্যাটা কী হবে, +25 যোগ করে যে সংখ্যাটা পাবো, 56 + 25 করলে কত হবে, 6, 5, 11, 1, 2, 1, 3 আর 5, 8, 81। মানে অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্নে।
পরের প্রশ্ন দেখো রিপিট হয়েছে, একদম রিপিট হয়েছে প্রশ্নটা, সেম প্রশ্ন কিন্তু। লাইট ইস টু যদি ক্যান্ডেল হয় তো কি হবে? অপশন ডি পাওয়ার ইস টু ব্যাটারি। রিপিটেশন হলো, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করার কিন্তু এটাই দাম। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন দেখো ব্লাড রিলেশন থেকে প্রশ্ন রয়েছে। দেখো আমরা কিন্তু এতক্ষণ কিন্তু ব্লাড রিলেশনে কোনো প্রশ্ন পাইনি। 2021, 2022 এই দুটো সালের 4টে শিফটের প্রশ্নে আমরা কিন্তু ব্লাড রিলেশন থেকে প্রশ্ন পাইনি, কিন্তু আমাদের এখানে ব্লাড রিলেশনের প্রশ্ন এসেছে, তাই তো? দেখো বলছে হাউ ইজ ডেভিডস ফাদার্স অনলি ডটার ইন লস সনস ওয়াইফ রিলেটেড টু ডেভিড। তো আমার প্রথম কাজ কি হবে? ডেভিডের বাবা, তো ডেভিড ধরে নাও, এটা ডেভিড, এটা হচ্ছে আমার ধরে নাও ডেভিড, ঠিক আছে? ডেভিডের বাবা মানে তার আগের জেনারেশন, এটা ডেভিডের ফাদার, যেহেতু ছেলে ফাদার বাবা সেজন্য আমি এখানে প্লাস দিয়ে চিহ্নিত করলাম, ঠিক আছে? যখন আমি ব্লাড রিলেশন করাবো তখন ভালো করে বুঝতে পারে। আপাতত দেখো ফাদার্স, এবার বলছে ফাদার্সের অনলি ডটার চিনল, মানে ডটার চিনল মানে কি? বৌমা, তার মানে দেবেশের স্ত্রী, ঠিক আছে? বিবাহিতদেরকে এরকম সাইন দিয়ে ডিনোট করা হয়, এটা হচ্ছে দেবেশের ওয়াইফ। আর তাহলে দেবেশের বাবার ডটার ইন ল হচ্ছে দেবেশের ওয়াইফ। তার সনস ওয়াইফ, মানে এদের একজন সন আছে, প্লাস দিয়ে ডিনোট করলাম, যেহেতু এ মহিলা আমি মাইনাস চিহ্ন সাইন দিয়ে ডিনোট করলাম, এবং দেবেশকে আমি প্লাস সাইন দিয়ে ডিনোট করলাম। তার ওয়াইফ, এই সনের আবার ওয়াইফ ডেভিডের সাথে কি সম্পর্ক? তার মানে কি বলছে একবার পড়ে নাও, ডেভিডস ফাদার্স অনলি ডটার্স ইন ল, ডেভিডের বাবার ডটার ইন ল মানে ডেভিডের স্ত্রী, তার সন্সের ওয়াইফ, এদের সন্স মানে ডেভিড আর এই মহিলার পুত্র, তার ওয়াইফ, এই ওয়াইফটা দেবেশের সাথে কি সম্পর্কিত? দেবেশের কে হয়? দেবেশের কে হবে? এটা বৌমা হবে। অপশন বি হচ্ছে ডটার ইন ল। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে কি বলছে দেখো, আবার একটা সিরিজ দিয়েছে এবং এখানে কি হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো সবার প্রথমে আমি কি বলেছি, সিরিজটাকে আমি লিখে নেব। দেখো 36, 34, 30, 28 এবং 24, ঠিক আছে? তো দেখো একটু ভালো করে লক্ষ্য করি, আমরা কি দেখতে পাচ্ছি? 36 থেকে 34 যেতে গেলে কি করতে হচ্ছে? 2 বিয়োগ করতে হচ্ছে। আবার দেখো 34 থেকে 30 যেতে গেলে 2 তো বিয়োগ হচ্ছে না, দেখো কিন্তু 4 বিয়োগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরেরটায় দেখো 30 থেকে 28 2 বিয়োগ, 28 থেকে 24 4 বিয়োগ, মানে কি হচ্ছে? একবার 2 বিয়োগ হচ্ছে, একবার 4 বিয়োগ হচ্ছে, আবার 2 বিয়োগ, আবার 4 বিয়োগ। তাহলে তোমরা এবার বলো এরপর কত বিয়োগ হবে? 24 থেকে কত বিয়োগ করব? 24 থেকে আমরা 2 বিয়োগ করব, তাই তো? 24 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 22 হবে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে? ফাইন্ড দ্য মিসিং টার্ম। দেখো এখানে একটা টার্ম মিসিং আছে, এটা খুঁজে বের করতে হবে। তো যদি একটু ভালো করে লক্ষ্য করি আমরা, যে এই 5-এর সাথে 3 গুণ করি এবং যদি তার সাথে 4 যোগ করি তাহলে তখন 19 পাচ্ছি। দেখো 5 গুণিত 3 প্লাস 4 কত পাচ্ছি? 19। এটা লক্ষ্য করো, 6 গুণিত 4 প্লাস 5 29, দেখো 29ই আছে। তাহলে এই দুটোই গুণ হবে আর এটা যোগ হবে। 7 গুণিত 5 প্লাস 6, 7 5 35 আর 6 কত? 41। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? কারো কোনো জায়গায় অসুবিধা নেই? এই দুটো সংখ্যার মধ্যে গুণ করলাম, গুণ করে গুণফলটার সাথে এই নিচের সংখ্যাটাকে যোগ করলাম, এই দুটো সংখ্যার মধ্যে গুণ করলাম, গুণ করে নিচের সংখ্যাটার সাথে গুণফলটাকে যোগ করলাম। ক্লিয়ার? তাহলে অপশন সি হলো কিন্তু আমার সঠিক উত্তর। বোঝা গেছে প্রত্যেকের? তাহলে ডিয়ার স্টুডেন্টস, এবার যে বিষয়টা আমাদের ভাবার বিষয় সেটা হলো তাহলে 2024 সালের কোন কোন চ্যাপ্টারগুলোর উপর আমরা জোর দেব। দেখো 2021-22 সালের উপর কিন্তু 2023 সালের প্রশ্ন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট,
সম্পূর্ণ ডিফারেন্ট, কিন্তু শুধু একটা জায়গাতেই মিল রয়েছে এই প্রশ্নটাতে। মানে আমাদের এই অ্যানালজি চ্যাপ্টারটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হচ্ছে, খুব মাথায় রাখে ভালো করে। অ্যানালজি চ্যাপ্টারটা খুব কিন্তু ভালো করে পড়তে হবে। অ্যানালজি কীরকম টাইপের হয়, ধরো বললো তোমাকে, আমি বলছি সাপোজ যে এরকম পরীক্ষাতে এলো যে বার্ড ইজ টু অর্নিথোলজি ডবল ইজ টু সয়েল ইজ টু কি, মানে পক্ষী সম্পর্কিত বিজ্ঞানের যে শাখা সেটা হচ্ছে অর্নিথোলজি, আর সয়েল সম্পর্কিত বিজ্ঞানের শাখা হচ্ছে পেডোলজি। এরকম প্রশ্ন বিভিন্ন দেশের মুদ্রা, যে রুপি ইজ টু ইন্ডিয়া তাহলে ড্যাশ ইজ টু বাংলাদেশ, মানে ইন্ডিয়ার মুদ্রা হচ্ছে রুপি, তাহলে বাংলাদেশের মুদ্রা কি হবে সেটা জানলেই আমরা অ্যান্সার করতে পারবো। এরকম ধরনের প্রশ্ন, বিভিন্ন প্রাণীর শাবক, বিভিন্ন প্রাণীর বসার স্থান, জায়গার স্থান, মানে তারা কোন জায়গায় বসবাস করে, তাদের ডিওলিং প্লেস, ঠিক আছে, বিভিন্ন দেশের রাজধানী, বিভিন্ন প্রাণীর ডাক, এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। মানে অ্যানালজি জায়গাটা কিন্তু আমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হচ্ছে। অ্যানালজি আমাদেরকে খুব ভালো করে পড়তে হচ্ছে। বোঝা গেল প্রত্যেকের 1 নাম্বার। অ্যানালজি আমাদের খুব ভালো করে পড়তে হচ্ছে। 2 নাম্বার কি আমাদের পড়তে হবে, নাম্বার সিরিজ এবং অ্যালফাবেটিক্যাল সিরিজ খুব ভালো করে পড়তে হবে। অ্যালফাবেটিক্যাল সিরিজ, ঠিক আছে, নাম্বার সিরিজ এবং অ্যালফাবেটিক্যাল সিরিজ বা লেটার সিরিজ যাই বলো না কেন, এই চ্যাপ্টার দুটোকে কিন্তু খুব ভালো করে পড়তে হচ্ছে। 3টে চ্যাপ্টার কিন্তু আমাদের হলো। নেক্সট দেখো, নেক্সট আমাদের ব্লাড রিলেশন এবং ডিরেকশন টেস্ট। 4 নাম্বারে হচ্ছে আমাদের ব্লাড রিলেশন কিন্তু আমাদের পড়তে হচ্ছে। 5 নাম্বারে কি পড়তে হচ্ছে, ডিরেকশন টেস্ট পড়তে হচ্ছে কিন্তু, ক্লিয়ার। এবং দেখো এই যে মিসিং নাম্বারের সিরিজ, যেগুলো নাম্বার সিরিজ এবং লেটার সিরিজের মধ্যেই পড়ছে, এই মিসিং নাম্বারের সিরিজ কিন্তু আমাদেরকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এবং দেখো এই যে নন ভার্বালের যে এই জিনিসগুলো আসছিল পরীক্ষাতে, এবারে আসবে না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, এই ধরনের জিনিস কিন্তু আমাদের পড়তে হবে। নন ভার্বাল রিজনিং থেকে কিন্তু এই জিনিসগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। তাই 6-7টা চ্যাপ্টার যদি আমরা খুব ভালোভাবে পড়ি, ঠিক আছে, অড ওয়ান আউট তো রয়েছে, এই অ্যানালজি পড়লেই অড ওয়ান আউট হয়ে যাবে, ঠিক আছে। অ্যানালজি জায়গাটা, ঠিক আছে, নাম্বার রিলেটেড অ্যানালজি, ঠিক আছে, ভার্বাল রিলেটেড অ্যানালজি, সমস্ত জিনিসটা কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে। তো এই কটা চ্যাপ্টার যদি আমরা ভালো করে পড়ে যাই তাহলে কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। এবং তার সাথে যদি আমরা একটু দেখে নিতে পারি ক্লক এবং ক্যালেন্ডারটা, একদম বেসিক জিনিস, ক্লক ক্যালেন্ডারে বেসিক জিনিস, একদম বেসিক। মানে যদি তোমাদের এরকম পরীক্ষায় প্রশ্ন আসে যে যদি 24শে আগস্ট সোমবার হয় তাহলে 24শে সেপ্টেম্বর কী বার হবে, যা সিম্পল প্রশ্ন। বা 1947 সালের 15ই আগস্ট এই বার ছিল, তাই 2024 সালের 15ই আগস্ট কী বার হবে, যা সেই সিম্পল কিছু প্রশ্ন কিন্তু আমাদের একটু এই ক্লক ক্যালেন্ডার থেকে একটু দেখে রাখতে হবে, ব্যাস। আর একটা জিনিস, ঠিক আছে, ফিগার কাউন্টিং, এটা একটু দেখে রেখো, ফিগার কাউন্টিং, ঠিক আছে, ফিগার কাউন্টিংটা একটু দেখে রেখো। এবং তার সাথে তোমাদের একটা জিনিস দেখে রাখবে, যেটা হচ্ছে ওয়াটার ইমেজ, ঠিক আছে, ওয়াটার ইমেজ এবং মিরর ইমেজ, ঠিক আছে। এই 10টা চ্যাপ্টার যদি একটু ভালো করে দেখে নাও, আমি তোমাদের বলছি। আর কোডিং ডিকোডিংটা, ঠিক আছে, যেটা বলতে ভুলে গেছিলাম, কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা মোট তাহলে ধরো 10টার মতো হচ্ছে। এই কোডিং ডিকোডিং চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো শুধু একটু যদি ভালো করে দেখে নাও তাহলে তোমাদের কিন্তু রিজনিং থেকে 5 নাম্বার খুব সহজেই চলে আসবে। এবং আমি তোমাদের একটা কথা দিচ্ছি, ঠিক আছে, আমি তোমাদের রিজনিংয়ে 5 নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমি নিচ্ছি। আমি তোমাদের রিজনিং থেকে মোটামুটি 150 থেকে 200টা প্রশ্ন তোমাদের আমি করিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা সেই 200টা প্রশ্ন একটু ভালো করে প্র্যাকটিস করো। পরীক্ষায় সেম প্রশ্ন তো আসবে না, এই 200টা প্রশ্ন থেকে তোমরা যে নলেজটা গেদার করবে, সেই নলেজটা তোমাদের কিন্তু ওই পরীক্ষায় 5টা প্রশ্ন করতে সাহায্য করবে, এটুকু তোমাদের আমি বলতে পারি, ঠিক আছে। আর তোমাদের সবশেষে একটা কথা বলে রাখতে চাই যে তোমাদের এনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু একটা মক টেস্ট ব্যাচ লঞ্চ করা হয়েছে। মক টেস্ট ব্যাচ মাত্র 99 টাকায়, যেখানে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্ট পাবে এবং 15টা কিন্তু ফুল মক টেস্ট পাবে, 15টা ফুল মক,
ঠিক আছে, 15টা ফুল মক পেয়ে যাচ্ছ, সব কিছু কিন্তু এই 99 টাকার মধ্যে। একদম এক্সাম অবধি প্র্যাকটিসটা করানো হবে। বোঝা গেল? যদি কোনো কোয়ারিজ থাকে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে আমাকে যোগাযোগ করতে পারো, বা আমি তোমাদের ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, এই নাম্বারে তোমার আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, 7001978536। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।